আচ্ছা, তাহলে ইমার্জেন্সি নিউনেটাল যে কন্ডিশন, এখানে কন্ডিশন কি কি আছে? 5টা কন্ডিশন আছে। এর মধ্যে ইমিউনাল হার্নিয়াকেও কিন্তু, হার্নিয়া রিপেয়ারকেও কিন্তু ইমার্জেন্সি নিউনেটাল কন্ডিশনের মধ্যে রাখা হয়েছে। তবে এটা না বলাই ভালো। মানে প্রথম 5টা বললে এনাফ: নেক্রোটাইজি, এন্টারোকোরাইটিস, স্কেফ, সিডিএইচ, এক্সামফালাস এন্ড গ্যাস্ট্রোস্কাইসিস এন্ড পাইলোরোমায়োটমি, এগুলো থাকবে। এরপর আসো এইচপিএস। এইচপিএস এর হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস। আচ্ছা, আরেকটা চার্ট লিখো তো, সেটা হচ্ছে ওই যে ওই চার্টের পাশে 42, এই মর্গানের। চারটা কি আমরা হেডলাইনটা যোগ করব সেটা বললেন, এই যে নিউনেটাল ইমার্জেন্সি সার্জারি? হ্যাঁ, এটা যোগ করবা, এটা যোগ করবা। এটা হচ্ছে মানে স্মিথে এই নামগুলা জাস্ট দেওয়া আছে, হোয়াট আর দ্য নিউনেটাল ইমার্জেন্সি। আচ্ছা, এরপরে হচ্ছে একটা চার্ট অ্যাড করতে বলছিলাম এর আগে, সেটা হচ্ছে ওই যে মর্গানের 42 নম্বর চ্যাপ্টারের টেবিল 2। আর একটা হচ্ছে টেবিল 4। টেবিল 4-এ না ম্যাক ভ্যালু গুলো দেওয়া আছে। এই নিউনেট, ইনফ্যান্ট, এদের প্রত্যেকের হচ্ছে স্মল চিলড্রেন, অ্যাডাল্ট, এখানে প্রত্যেকটা গ্যাসের ম্যাক ভ্যালু দেওয়া আছে। তো এটাও একটু দেখবা, এই দুটা টেবিল লাগবে। ওকে, এরপরে আসো এইচপিএস। এখন এই হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস, এখানে একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস আসলে কিন্তু মানে এটা ইমার্জেন্সি না। হ্যাঁ, প্রথম কথা, এটা একটা মেডিকেল এমার্জেন্সি, এটা কিন্তু সার্জিক্যাল এমার্জেন্সি না। এখন হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিসের আমাদের বলতে এখানে পেশেন্টকে আমাকে কিন্তু একটা পেশেন্টকে প্রথমে হচ্ছে আমার কিন্তু স্টেবল করে নিতে হবে। প্রথম কথা মাথায় এটা করে গেঁথে নাও যে এটা একটা মেডিকেল এমার্জেন্সি, এটা সার্জিক্যাল এমার্জেন্সি না। তাহলে সার্জিক্যাল এমার্জেন্সি না, তাহলে আমাদের কি তাহলে আমরা কখন করব? তো কখন করব সেটা হচ্ছে বাচ্চাকে আমরা কিছুটা স্টেবল করে তারপর হচ্ছে আমরা শুরু করব। এখন এখানে স্টেবল কি, এখানে কি হয় হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিসে যেটা হয়, বাচ্চাটার এখানে রিকারেন্ট হচ্ছে তার মানে পাইলোরাসের যে জায়গাটা সেটা স্টিনোজড হয়ে থাকতেছে। মানে আমাদের যে স্টমাকের, যদি অ্যানাটমিটা আমরা একটু মনে রাখি, যে ইসোফেগাস এসে স্টমাকে ঢুকছে, তারপর স্টমাক থেকে ডিউডেনামে গেছে। তো স্টমাক থেকে ডিউডেনামে যাওয়ার যে পথ, আমার ভুল হইলে পপি বলে দিস, স্টমাক থেকে ডিউডেনামে যাওয়ার যে পথ, সেইখানে যে ইয়াটা, মানে যে রিবনের মতো যে অংশটা, সেটাকে আমরা বলতেছি পাইলোরাস। এখন ওখানে হচ্ছে স্টিনোজ হয়ে গেছে। তাহলে স্টিনোজ হলে কি হবে? স্টিনোজ হলে বাচ্চা কিন্তু মানে তার স্টমাক থেকে খাবার আর যাচ্ছে না। তাহলে খাবার যদি বাচ্চার ওখানে না যায়, তখন কি হচ্ছে বাচ্চাটা, তখন কি হচ্ছে মানে খাবার তো যাইতে পারতেছে না, তখন কিন্তু বাচ্চার কি হবে? ভমিটিং হবে। এবং এই ভমিটিং এর একটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে প্রজেক্টাইল ভমিটিং। প্রজেক্টাইল ভমিটিং এর মতো নিয়ে আসে। এখন এই ধরনের বাচ্চাগুলোর মধ্যে যেহেতু তার বমি হবে, বমি হওয়ার কারণে তার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকে প্রচুর পরিমাণে। সেই সেই ইলেকট্রোলাইট ডিস্টারবেন্সটা কি, এটা শুরুতেই বলে দিচ্ছে যে ক্লাসিক্যাল ইলেকট্রোলাইট ডিস্টারবেন্স, দেখো একদম শুরুতেই লেখা আছে। এটা কি হয়? হাইপোক্যালেমিক, হাইপোক্লোরেমিক, মেটাবলিক অ্যালকালোসিস। আচ্ছা, তাহলে এদের কি লাগবে? এদের হচ্ছে আমাদের মানে রিসাসিটেশন করতে হবে, ইন্টারভেনাস ফ্লুইড। তাহলে তার শরীরে ফ্লুইড থাকতেছে না, ফ্লুইডের পরিমাণ কমে যাচ্ছে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হচ্ছে, তাহলে তাকে আমরা ফ্লুইডে রিসাসিটেট করতে হচ্ছে এবং হচ্ছে এনজি দেওয়া লাগবে। এখন এই যে রিসাসিটেশন যে ফ্লুইডটা, এইটা ম্যানেজমেন্টটা আসলে কে করবে? এটার ম্যানেজমেন্ট কি আমি করব? হ্যাঁ, কোয়েশ্চেন কিন্তু এখানে চলে আসে। এখন মানে যেহেতু এটা আমার কাছে আসতেছে, আমি অ্যাজ এন অ্যানেস্থেটিস্ট, আমার কাছে সে কিন্তু আসবে ওটিতে। এখন যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমার ওটিতে যদি হয়, তাহলে সেখানে আমার করতে হবে। হোয়াট এভার দ্য সিচুয়েশন, আমার মানে একটা বাচ্চার পেশেন্টের জন্য আমার তখন কি করতে হচ্ছে? মেইনলি তাকে আমরা রিসাসিটেট করতে হচ্ছে ফ্লুইড দিয়ে। এখন ফ্লুইডের হিসাবটা আমার তখন কি হচ্ছে? ওই যে 10 to 20 ml/kg নর্মাল স্যালাইন দিয়ে আমি তাকে রিসাসিটেট করতেছি, বা সাথে আমি মেনটেন্যান্স ফ্লুইড চালু করতেছি। মেনটেন্যান্স ফ্লুইড বাচ্চাদের জন্য অলওয়েজ কি হবে? গ্লুকোজ কন্টেনিং ফ্লুইড। এবং এই যে রিহাইড্রেশন করার পরে, তার রিহাইড্রেশনটা আমাদেরকে, বাচ্চা ডিহাইড্রেটেড ছিল, ডিহাইড্রেটেড করার পর তাকে আমি ফ্লুইড দিছি। তাকে আমি প্রথমে হচ্ছে আইসোটনিক ক্রিস্টালয়েড দিছি, সাথে আমি মেনটেন্যান্স ফ্লুইড দিছি গ্লুকোজ কন্টেনিং। তার রিহাইড্রেশন ভালো হয়েছে। তার এগুলো সাইনগুলো কি কি? সাইনগুলো হচ্ছে ওই যে গুড ইউরিন আউটপুট। গুড ইউরিন আউটপুট মানে কত থাকবে? এখানে হচ্ছে 1 থেকে 1.5 ml/kg/hour ইউরিন আউটপুট থাকতেছে। তার ক্লোরাইড লেভেল হচ্ছে বাড়ছে, বাইকার্বনেট লেভেল কমে আসছে, এবং নর্মাল সোডিয়াম পটাশিয়াম কনসেন্ট্রেশন চলে আসতেছে। এরপর দেখো লাইনটা লিখছে যে ইট ইজ ইম্পর্টেন্ট টু ডিলে সার্জারি ইফ
মেটাবলিক, ইফ দ্যার ইজ অনগোয়িং মেটাবলিক অ্যালকালোসিস। কারণ তাহলে বলতেছে যে বাচ্চাকে আমি মেডিকেলি ফিট না করে আমি এখানে সার্জারি করাটা আমার কিন্তু লাইফ সেভিং না। তো মেটাবলিক অ্যালকালোসিস থাকলে আমরা তাকে করব না। আচ্ছা, এখন তাকে আমাদের ধরলাম তাকে হচ্ছে এনজি দিয়ে আমরা তাকে স্টেবল করলাম, মানে তাকে আমরা স্টেবল করলাম। স্টেবল করার পর ওটিতে আসলো, ওটিতে আসার পরে তোমার কাজ কি? লাস্টে যে বুলেট গুলা দিছে সেটাই তোমার কাজ। সেটা কি? সেটা হচ্ছে তাকে তুমি ইনটুবেট, ইন্ডাকশন করার আগে তাকে হচ্ছে এনজি দিয়ে সাকশন দিবা। এই এনজি দিয়ে সাকশন দেওয়াটা হচ্ছে কিভাবে বলতেছে, এটা তুমি ঘুরায় ঘুরায় দিবা। মানে এনজিটাকে এক জায়গায় রেখে আমরা দিচ্ছি তা না, আমরা চেষ্টা করবো এনজিটাকে হচ্ছে মানে বিভিন্ন অ্যাঙ্গেলে, কারণ আমার তো স্টমাকের মধ্যে হচ্ছে পাউচের মতো আছে, যেমন দুটো গ্রেটার কার্ভেচার লেজার কার্ভেচার, মানে স্টমাকে কি গ্রেটার কার্ভেচার লেজার কার্ভেচার আছে? গ্রেটার যে অংশটা, বড় যে অংশটা, সেখানটা পাউচের মতো পড়ে থাকে। তাহলে এইটা বলে এনজি ধরে ঝাঁকাঝাঁকি করবো, সোজা বাংলা কথা হচ্ছে, কথাটা হবে এটা। আচ্ছা, এনজি ধরে ঝাঁকাঝাঁকি করলাম, এবং এখানে বাচ্চার যেহেতু মানে খাবার হজম হয় না, পাইলোরাসের পাইলোরাসে হচ্ছে জমাট বেঁধে আছে, তাহলে আমরা তাকে ট্রিট করব অ্যাজ আ ফুল স্টমাক পেশেন্ট হিসেবে তাকে ট্রিট করব, এবং তার যে ইন্ডাকশন টেকনিক হবে সেটা হবে আরএসআই। আরএসআই টেকনিকে তাকে আমরা ইন্ডাকশন করতেছি। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার ধরো ডিউরিং সার্জারি সার্জন মে আস্ক ফর এয়ার টু বি ইনজেক্টেড ভায়া দ্য এনজি। মানে এটা তো ডিউরিং সার্জারি হয়ে গেল, এটা ইয়া না, পেশেন্টকে আমরা বলতেছি কি শুড বি এক্সটুবেটেড ফুললি অ্যাওয়েক, এবং তার পোস্ট অপারেটিভ অ্যানালজেসিস। মানে সোজা কথা, এত কথা বলার মূল উদ্দেশ্য হচ্ছে হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিসে আমাদের বাচ্চা কখনোই অ্যাজ আ সার্জিক্যাল ইমার্জেন্সি হিসেবে সে আমাদের কাছে আসবে না। তাকে তারা প্রথমে স্টেবল করবে, তার ইলেকট্রল ইমব্যালেন্স কারেকশন করবে, কারেকশন করে সে আমার কাছে আসবে। যদি কারেকশন না করে আসে, যদি তার মেটাবলিক অ্যালকালোসিস অনগোয়িং থাকে, তখন কিন্তু ওই বাচ্চার পরবর্তী পোস্ট অপারেটিভ অ্যাপনিয়া ডেভেলপ করবে, বা ইলেকট্রল ইমব্যালেন্সের কারণে যে প্রবলেম গুলো হয় সেগুলো ডেভেলপ করবে। গেল। আচ্ছা, এরপরে আসো, এরপর দিশা হচ্ছে তোমাদের ল্যাপারোস্কোপিক অর্কিডোপেক্সি। ল্যাপারোস্কোপিক অর্কিডোপেক্সি যদি বলে, দেখো এখানে হাউ ডু ইউ অ্যাসেস দ্য পেশেন্ট, এইটা দেওয়াতে একটা সুবিধা হচ্ছে। সুবিধাটা কি? যে আমি একটা পেশেন্টকে কিভাবে শুরু থেকে ম্যানেজ করব, এই পুরো জিনিসটা এখানে দেওয়া আছে। তাহলে আমরা যখন যে কোনো আমি যেটা বলছি যে একটা পেশেন্ট, যেমন এই ল্যাপারোস্কোপিক অর্কিডোপেক্সি 3 বছরের একটা বাচ্চার আনডিসেন্ডেন্ট টেস্টিস, এত ডিটেল ভাবে কখনো কোয়েশ্চেন আসবে না, বাট উই হ্যাভ টু বি প্রিপেয়ার যে কোনো কিছু অ্যান্সার করার জন্য। তাহলে এই হিস্ট্রির মধ্যে এখানে যে প্যাটার্নটা দেওয়া আছে, এই প্যাটার্নটা খুবই সুন্দর করে দেওয়া আছে। তাহলে আমরা প্রথম থেকে শুরু করে যে একটা বাচ্চার যদি, বাচ্চাদের হিস্ট্রি নিতে গেলে আমরা অ্যাডাল্টদের কখনোই আমরা বার্থ হিস্ট্রি নেই না। হ্যাঁ, তাহলে এখানে কিন্তু আমার বার্থ হিস্ট্রিটা নিতেই হবে। মেডিকেল হিস্ট্রির ক্ষেত্রে তার কনজেনিটাল কন্ডিশন দেখতে হবে, ইভেন তার মায়ের কোনো ইনফেকশন হয়েছিল কিনা সেটাও কিন্তু এখানে ইনক্লুড করতে হবে। আচ্ছা, ফ্যামিলি হিস্ট্রিতে মোটামুটি হচ্ছে অ্যানেস্থেটিক কমপ্লিকেশন চলে আসো। দেখো সোশ্যাল হিস্ট্রিতে প্যাসিভ স্মোকিং এক্সপোজার আছে কিনা, তার মানে বাচ্চা তো আর বিড়ি খাবে না, বিড়ি তার ফ্যামিলিতে আশেপাশে খাবে, এটাও হচ্ছে এখানে কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে একটা বাচ্চার হিস্ট্রি যদি থাকে, সেটা তোমার যে ধরনের ওটি আসুক না কেন, তার প্রি অপারেটিভ ইভালুয়েশনের মধ্যে, হিস্ট্রির মধ্যে অবশ্যই আমাদের সোশ্যাল হিস্ট্রি ফ্যাক্টর এবং বার্থ হিস্ট্রি অবশ্যই থাকা লাগবে। আমরা তো হিস্ট্রির মধ্যে অনেকগুলো হিস্ট্রি নেই, কিন্তু এই হিস্ট্রিগুলোর মধ্যে আমাদের এই পয়েন্টগুলো থাকলে এনাফ। ফিজিক্যাল হিস্ট্রি সেম, যেখানে জেনারেল রেসপিরেটরি অসকালটেশন যা যা আছে মোটামুটি, এটা আমি বলতেছি কি দিস ইজ আ প্যাটার্ন। এই প্যাটার্নটা তুমি যদি ফলো করো, যেমন যেমন এই পুরো কোয়েশ্চেনের যে অ্যান্সারটা লিখছে এ বি সি, এখানে কিন্তু প্রত্যেকটা একদম ইন ডিটেল আলোচনা করছে, তার ফ্লুইড কতটুকু লাগতেছে, তার পেরিঅপারেটিভ সেফটি কতটুকু, মানে একদম প্রায় 4 পৃষ্ঠা। তাহলে 4 পৃষ্ঠা ধরে মানে পেশেন্টকে আমি শুরু থেকে অতীতে ঢুকাইলাম, মানে আমার অ্যাসেসমেন্ট রুম থেকে আমার পোস্ট অপারেটিভ রুম পর্যন্ত ঢুকানোর পরে আমি কি কি দিলাম, কিভাবে দিলাম, এখানে একটা প্যাটার্ন রেডি করছে। তোমরা প্রত্যেকে যে যার মতো করে এই প্যাটার্নটাকে গুছাবা। এখানে যেটা লিখছে তুমি ওভাবেও লিখতে পারো। তোমার যদি মনে হয় না আমি একটু ডিফারেন্ট করে লিখবো, বা আমি এই প্যাটার্ন লিখতে চাচ্ছি না, আমি একটু অন্য প্যাটার্ন ফলো করব, লিখো। কিন্তু কথা হচ্ছে তুমি একটা প্যাটার্ন রাখবা তোমার নিজের জন্য।
কথা বুঝতে পারছো? কারণ তাহলে হবে কি, তোমার অ্যাডাল্ট মানে বাচ্চার পেশেন্ট পড়লে তোমার যে সার্জারি আসুক না কেন, তোমার প্যাটার্ন সবসময় একই থাকবে। এখানে যেটা দেওয়া আছে সেটা খুবই সুন্দর, কারণ রিস্ক স্ট্র্যাটিফিকেশন, ইভেন প্যারেন্টাল কাউন্সিলিং সবই দেওয়া আছে। তারপর দেখো এখানে প্রি মেডিকেশন, ইন্ডাকশনে সে ইনহেলেশন, ইন্ট্রাভেনাস, আরএসআই সবই লিখে রাখছে। মানে এই প্যাটার্নের বাইরে যাওয়ার আমি মনে করি না কোনো আহ, আসলে দরকার আছে, যেখানে তোমাকে একদম সুন্দর করে লিখে দিচ্ছে। তারপর হচ্ছে মেনশন দ্য নেম অফ দ্য ডিফারেন্ট ড্রাগ উইথ ডোজেস ডিউরিং অ্যানেস্থেটিক প্রসিডিওর। তাহলে এই প্রি মেডিকেশন যদি লাগে, মিডাজোলাম কতটুকু দিচ্ছি, ইন্ডাকশনে কতটুকু কি থাকতেছে, মানে সব চলে আসতেছে। মানে আমার কথা হচ্ছে কি, এটা ফলো করলে এনাফ। না, প্রিপারেটরি এটা শর্ট ওই করতে আগে হবে। পেশেন্টটা। হ্যাঁ, এটা কি শর্ট করা লাগবে আপু? বড় হয়ে গেছে অনেক। না এটা বড় হয় না। এটা হচ্ছে তুমি যখন লিখবা তখন তো তুমি শর্ট করেই লিখবা, বুঝোস নাই? তুই যখন লেখা শুরু করবি হুম। তখন এটা অটোমেটিক্যালি শর্ট হয়ে যাবে। এখানে তো সে একদম ইন ডিটেইল করে লিখছে। এই ইন ডিটেইল করে লিখলে যেটা হচ্ছে যে আমার জিনিসটা পুরোটা মাথায় আছে। এখন আমি যখন একটা সাপোজ হাইপোস্পেডিয়াস রিপেয়ার করবো, হাইপোস্পেডিয়াস রিপেয়ার করতেছি ধরো 8-9 বছর বাচ্চা বা 10 বছর, আরো হাইপোস্পেডিয়াস 5-6 বছর বাচ্চা হয়, তখন তার আমি কি দিব? তাহলে তার আমার টিউব, তাকে আমি জিএ দিচ্ছি। আচ্ছা, জিএ এর সাথে তাকে কি আমি পেইনের জন্য কি দিচ্ছি? কডাল ব্লক দিচ্ছি। আচ্ছা, তাহলে জিএ আমি কি কি দিয়ে দিতেছি? আমার ইন্ডাকশন। জিনিসগুলো কিন্তু অনেক না। এখানে যখন তুই একটু পড়বি না ডিটেল, মানে নিজে একটু ঠান্ডা মাথায়, তখন দেখবি জিনিসগুলো কিন্তু আমরা করতেছি। এবং একটু বরং এটা একটু বড় হয়ে যাবে। কারো বড় হয়ে যাবে যে এখানে যেমন টিউবের সাইজটা লিখে নাই, ঠিক আছে? এখানে তোমার তাহলে টিউবের সাইজটা এখানে একটু আনতে হবে, লিখতে হবে পাশে। এখানে কেজি ওজনটা বের করে নেয়, তাহলে ওজনটা হচ্ছে বের করে নিতে হবে। ওজন বের করে আমি যদি টিউব ইউজ করি তাহলে আমার কত টিউব নিতে হবে। আমি যদি এসিডি হাতের কাছে রাখতে চাই, আমি কত এসিডি হাতের কাছে রাখবো। একটা কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু আমরা তো ক্লিনিক্যাল। আপু এসিডি করি না ম্যাক্সিমাম। হ্যাঁ, এসিডি আমরা তো ইয়ে এলএমএ দিয়েই করি মেনলি। হ্যাঁ, আমি 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 পেশেন্টকে হচ্ছে এলএমএ দিয়ে রাখতেছি, সাথে কর্ডাল ব্লক দিচ্ছি। আমি আমার মতো করে ওটিটা রেডি করতেছি। আমি যেটা বলতে হুম হুম। চাইতেছিলাম সেটা হচ্ছে একটা ক্লিনিক্যালের উত্তর কিন্তু অনেক বড় হয়। মানে লিখতে লিখতে মোটামুটি 4 পাতাও হয়ে যায়। বুঝা গেছে? তো কারণ হুম। 4 পাতা হওয়াটা খুবই স্বাভাবিক। একটা কোয়েশ্চেন 10 নম্বরের কোয়েশ্চেন, 3টা স্টেম থাকে। তার 4টা স্টেম খুব কমই দেয়, 3টা স্টেম থাকে। তো 3টা স্টেমের জন্য অ্যান্সার করতে গেলে কিন্তু 4 পাতা হওয়াটা খুব অস্বাভাবিক কিছু না, বরং মানে আরো বেশিও হইতে পারে। এবং এখানে যেগুলো লিখছে না, এগুলো হচ্ছে খুব বেশি লিখছে তা না। আমার কথা হচ্ছে গুছাও, যে একটা পেশেন্টকে শুরু থেকে একটা পেডিয়াট্রিক পেশেন্টকে শুরুতে আমি কিভাবে করবো, কারণ তাকে তো আমার প্যারেন্টাল কাউন্সিলিং দিতে হবে। একটা অ্যাডাল্ট পেশেন্টকে তো আমার কাউন্সিলিং দিতে হচ্ছে না। ও, তারপর এখানে যেটা মিস করে গেছে সেটা হচ্ছে কনসেন্ট। কনসেন্ট অবশ্যই নিতে হবে, কনসেন্ট। এখন কনসেন্টটা কে দিবে? তার ক্ষেত্রে তো বাচ্চা দিবে না, বাচ্চার ক্ষেত্রে তাহলে দিচ্ছে হচ্ছে প্যারেন্টস। তাহলে প্যারেন্টের কনসেন্ট, কনসেন্ট অবশ্যই অবশ্যই প্রি অপারেটিভ প্রিপারেশনের মধ্যে দিতে হবে। প্রি অপারেটিভ প্রিপারেশনে মানে কি থাকবে? হিস্ট্রি থাকবে, এক্সামিনেশন, ইনভেস্টিগেশন, রিস্ক স্ট্র্যাটিফিকেশন অ্যান্ড অপটিমাইজেশন, এবং হচ্ছে ইনফর্ম কনসেন্ট। 5টা পার্ট। তাহলে 5টা পার্টের মধ্যে কিন্তু এখানে রিস্ক সার্টিফিকেট অপটিমাইজেশন দিছে, অ্যানাস্থেটিক কনসিডারেশন দিছে যে আমি কি কি প্ল্যান করতেছি, কিন্তু কনসেন্ট লিখে না। তো এখানে একটু বড় করে লিখে রাখো যে কনসেন্ট। কনসেন্ট হচ্ছে কার? কনসেন্ট হচ্ছে প্যারেন্টসের। এখানে বাচ্চা তো নিজে কনসেন্ট দিবে না। এরপর দেখো প্রি মেডিকেশন। প্রি মেডিকেশনে আমি পেশেন্টদেরকে ওরাল প্রেফার করব না হচ্ছে ওরাল দিব? তাহলে ওরাল আমি মিডাজোলাম দিতে পারি, ওরাল আমি কেটামিন দিতে পারি। আমার এখানে কোথাও সেটা ডোজ কত, ডোজ পাশে লিখে রাখবা। আচ্ছা, এরপর ইনহেলেশনের মধ্যে এখানে আমার ডোজ লিখে রাখছে, যেমন সিপিএস 5 থেকে 6, প্রোপোকল 2 থেকে 3। ওকে, টিউবের সাইজ, এলিমেন্ট সাইজ, ওজন হিসেবে তাহলে সাইজ কতটুকু থাকতেছে। এরপর মনিটরিং। মনিটরিং এর ক্ষেত্রে ওই যে বললাম আচ্ছা এসেনশিয়াল। আপু, হ্যাঁ, যদি ল্যাপারোস্কোপিক কোনো প্রসিডিউরের নাম উল্লেখ করা থাকে, তাহলে তো আমি এখানে এলএমএ দিয়ে করবো না, আমি তো এখানে টিউবই দিব। হ্যাঁ, ওটা পারলে ঠিক কথা শোনো, মাথা ব্যথা। তাহলে তুমি কি আবার এলএমএ এলএমএ দিয়ে করবা না, উল্লেখ করার এটা দরকার তোমার আছে? ডিসিশন। কিন্তু এলএমএ দিয়ে করা যাবে না এটা কিন্তু না।
হ্যাঁ, তোমার কোয়েশ্চেনের অ্যান্সার গুলা হবে মানে কোয়েশ্চেনের প্যাটার্ন এখানে দুইটা। তুমি যখন রিটেন লিখবা তখন তুমি দুটার নামই লিখবা, যে আই ক্যান, মানে এটা এন্ডোট্রাকিয়াল টিউব দেওয়া যাবে, এটা এলএমএ দিয়েও করা যাবে। মানে কোয়েশ্চেনের অ্যান্সার প্যাটার্ন তখন হবে মর্গান স্টাইলের। আর যখন তুমি ভাইভা দিচ্ছ, লং কেস ফেস করতেছো, তখন স্যাররা তোমাকে জিজ্ঞেস করবে তুমি কি দিয়ে করবা, তুমি কত দিবা। বুঝছো, একদম হাই স্যার এভাবে জিজ্ঞেস করবে যে তুমি কত দিবা, তুমি কি দিচ্ছ, তুমি কিভাবে করতেছো, মানে এত থেকে এত দিতে পারি, এত থেকে এত দিব না, আমি এটা দিচ্ছি। বুঝছো, মানে এই কোয়েশ্চেনের উত্তরগুলো হবে আমি এটা দিচ্ছি, মানে ইউ, তোমাকে চিন্তা করতে হবে যে তুমি ওই সিনারিওর মধ্যে আছো, সিনারিওর মধ্যে থেকে তুমি কাজটা করতেছো, মানে তুমি একটা রানিং কমেন্ট্রি দিচ্ছ। সো এইভাবে যখন তুমি অ্যান্সার করবা তোমার লং কেস বা শর্ট কেসে, ভাইভাতে এত ডিটেল আসলে জিজ্ঞেস করে না, তো তখন কিন্তু হচ্ছে তোমার ইমপ্রেশনটা ভালো হয়, যে আমি দিতে পারি, আমি দিব। মানে ফিউচার টেন্সে বা হচ্ছে প্রবাবল শব্দগুলো সারা পছন্দ করে না। আচ্ছা, এরপরে হচ্ছে পেইন ম্যানেজমেন্ট। তাহলে পেইন ম্যানেজমেন্টের মধ্যে যে কোনো সার্জারির আমাদের একটা হচ্ছে এই পেইনের চ্যাপ্টারে দেখবা একটা এটা তোমার পুরোনো বইয়ের কথা মনে আছে, নতুন বইয়ের কথা খুঁজে দেখতে হবে। মানে সবগুলো সার্জারি এরকম করে লিখে রাখছিল যে এই পেইন ম্যানেজমেন্টে কি হবে, ওই পেইন ম্যানেজমেন্টে কি হবে। এটা ছিল পুরোনো বইয়ের 409 নাম্বার পেজে। নতুন বইয়ে কোথায় আছে একটু খুঁজে দেখতে হবে এখানে পেইন ম্যানেজমেন্টটা এখানে পড়তেছে কিনা। তাহলে পেইন ম্যানেজমেন্টের মধ্যে আমি একটু বলি, মুখে বলি, তাহলে তোমার একটু পরে পড়ার সময় মিলাতে পারবা। সেটা হচ্ছে পেইন ম্যানেজমেন্ট যখন বলতেছি, সেটা হচ্ছে আমাদের তাকে আমরা লোকালি কি দিচ্ছি বা ব্লক কি দিচ্ছি, এবং হচ্ছে তাকে আমরা ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট কি করতেছি। তাহলে প্রথম কথা হচ্ছে আমরা উন্ড ইনফিল্ট্রেশন, যেটা আমাদেরকে তুষার স্যার শিখাইছে, যে কি করব, তাকে আমি প্রথমে হচ্ছে তার আমি উন্ড ইনফিল্ট্রেশন বা সার্জিক্যাল সাইট ইনফিল্ট্রেশন করলাম, ওকে। তাকে আমি হচ্ছে একটা কডাল ব্লক দিয়ে দিলাম। আচ্ছা, কডাল ব্লকের সঙ্গে তাহলে আমরা তারপর তাকে আমরা কি দিতে পারি, মানে বয়সের উপর বেস করে তাকে আমরা, যদি একটা বাচ্চা হয় 2 মাসের বাচ্চা, তাকে আমরা তো নিশ্চয় আর মানে এপিডুরাল অ্যানালজেসিসের কথা বলবো না, কিন্তু একটু বড় বাচ্চা যদি হয় তখন তাকে আমরা একটু এপিডুরাল অ্যানালজেসিসের কথা বলতে পারি। এর পাশে ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টের মধ্যে কি আমরা তাকে প্যারাসিটামল ইনফিউশন দিচ্ছি, গেল। তাকে আমরা কি দিচ্ছি, সাপোজিটরি দিচ্ছি। তাকে আমরা পেথিডিন দিচ্ছি। এবং পরবর্তীতে তাকে আমরা কিটোরোলকও দিতে পারি। তাকে আমরা ওই যে ফেন্টানিল ললিপপের কথা বলে, তাহলে ফেন্টানিল ললিপপ। এই তাহলে পেইন ম্যানেজমেন্টটা হবে কি মাল্টিমোডাল অ্যানালজেসিয়া। মাল্টিমোডাল অ্যানালজেসিয়ার মধ্যে তাহলে শুরুতে আমার প্রি অপারেটিভ কি থাকতেছে, মানে আমি ব্লক কি দিচ্ছি আর আমি ওষুধ কি দিচ্ছি, এই দুটো জিনিস একটু আলাদা করে মানে বলা আছে। ওকে, এরপরে আচ্ছা আসো, আচ্ছা, নাম্বার অপশনটা দেখো, 85 নাম্বার পেজ, যে হাউ ক্যান ইউ এনশিওর পেরিঅপারেটিভ সেফটি। তাহলে পেরিঅপারেটিভ সেফটির ক্ষেত্রে তুমি কি এনশিওর করতে চাচ্ছ, তাহলে এনশিওর করতে কি চাইবা একটা পেডিয়াট্রিক পেশেন্টের, তার টেম্পারেচারটা ঠিক আছে কিনা, পেশেন্টটা যে ঘুমাইতেছে, ধরো যদি তার কোনো টাঙের কি বলে টনসিলের অপারেশন হয়, তাহলে তো তার আবার টাং ফল ব্যাক করছে কিনা, তার মানে তার হচ্ছে আমার এয়ার ঠিক আছে কিনা, স্যাচুরেশন ঠিক আছে কিনা, পেশেন্টের কোনো ধরনের ডেলিরিয়াম হচ্ছে কিনা। যেহেতু তার বয়স বলছে 3 বছর, তাহলে আমরা বলছি 2 থেকে 6 বছরের বাচ্চাদের ইমার্জেন্সি ডেলিরিয়াম হইতে পারে, তাহলে ইমার্জেন্সি ডেলিরিয়াম হচ্ছে কিনা। এগুলো হচ্ছে তাকে আমরা মেনটেন করতেছি, তার পেইন ম্যানেজমেন্ট যথেষ্ট হয়েছে কিনা এটা আমরা দেখতেছি। এই যে এই কোয়েশ্চেনটা আসছে হাইপোস্পেডিয়াস রিপেয়ার। তাহলে হাইপোস্পেডিয়াস রিপেয়ারের মানে প্রত্যেকটা প্রশ্নের মধ্যে হাইপোস্পেডিয়াস রিপেয়ার দেখো, হোয়াট আর দ্য কি অ্যাসপেক্ট ইন প্রি অপারেটিভ অ্যাসেসমেন্ট ইন 2 year old মেল পেশেন্ট স্কেডিউল ফর হাইপোস্পেডিয়াস রিপেয়ার। তাহলে তুমি প্রি অপারেটিভ অ্যাসেসমেন্ট দেখো, প্রত্যেকটা কোয়েশ্চেনে কিছু কিওয়ার্ড থাকে। কিওয়ার্ড গুলো কি, যেমন মনিটরিং আসছে, মনিটরিং থাকলে আমি এসেনশিয়াল মনিটরিং, অ্যাডিশনাল মনিটরিং লিখে ফেলবো। প্রি অপারেটিভ অ্যাসেসমেন্ট একদম চোখ বন্ধ করে হিস্ট্রি, অ্যাসেসমেন্ট, ইনভেস্টিগেশন, রিস্ক স্ট্র্যাটিফিকেশন এন্ড অপটিমাইজেশন, ইনফর্ম কনসেন্ট, এই 5টা জিনিস লিখে ফেলবো। যদি আসে আমার পার অপারেটিভ, তাহলে পার অপারেটিভের মধ্যে আমার কি থাকবে, মানে যদিও বা পার অপারেটিভ শব্দটা আসছে, তারপর আমরা শুরু করবো প্রি মেডিকেশন থেকে। প্রি মেডিকেশন
তারপর তার হচ্ছে ইন্ডাকশনের মধ্যে কোনটা ফলো করতেছি, কোন কত সাইজের, আমি কি দিয়ে দিচ্ছি না হচ্ছে কি বললেন আপনি? যদি প্রি অপারেটিভ অ্যাসেসমেন্ট হয়, প্রথমে হিস্ট্রি, তারপর এক্সামিনেশন, ইনভেস্টিগেশন, এরপর রিস্ক কনসেন্টের আগে কি বললেন? রিস্ক স্ট্র্যাটিফিকেশন এন্ড অপটিমাইজেশন। রিস্ক স্ট্র্যাটিফিকেশন এন্ড অপটিমাইজেশন, আর একটা হচ্ছে ইনফর্ম কনসেন্ট। ঠিক আছে? আচ্ছা, এরপরে আচ্ছা, দেখো, আর আচ্ছা পার অপারেটিভ আপু? হ্যাঁ, পারাপার্টিভের মধ্যে ওই যে পার অপারেটিভ পারাপার্টিভের মধ্যে ফার্স্টে বলবো প্রি মেডিকেশন দেখবো, প্রি মেডিকেশন পারাপার্টিভের মধ্যে পড়বে না, তারপর আমরা এটা প্রি মেডিকেশনটাকে রাখবো পারাপার্টিভ, কারণ প্রি মেডিকেশন ডেফিনেশনে কিন্তু আছে যে আমরা অপারেশনের 30 মিনিট বা 1 ঘন্টা হুম। আগে থেকে যেটা শুরু করি। আচ্ছা, যে কোনো সময় লাইন কাট হয়ে যাবে, উম, উঠিস না, মানে একটু ঘুরে আবার বসিস আর কি, বা 5 থেকে 10 মিনিট লাগতে পারে কানেক্ট হইতে। আচ্ছা, এরপরে হচ্ছে পারাপার্টিভের মধ্যে আমরা কোন ধরনের তাকে দিচ্ছি, কোন 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 আহ কোন মোড, ইন্ডাকশন। তাকে আমরা জেনারেল অ্যানেস্থেসিয়া করতেছি, রিজিওনাল অ্যানেস্থেসিয়া করতেছি, তার ফ্লুইড কেমন থাকবে, তাকে আমরা কি দিব, কি বলেন, আম, তার মানে তাকে হচ্ছে টিউব দিচ্ছি না এসিডি দিচ্ছি, তার ফ্লুইড ম্যানেজমেন্ট কি, তার পেইন ম্যানেজমেন্ট কি, তার মনিটরিং কি, তাহলে পারাপার্টিভের মধ্যে এই কটা জিনিস থাকবে। আর পোস্ট অপারেটিভের মধ্যে মনে রাখবো যে পোস্ট অপারেটিভে হচ্ছে বাতাস, পানি, আহ বাতাস, পানি, বাতাস হচ্ছে অক্সিজেন, পানি হচ্ছে ফ্লুইড, ব্যথা, মানে পেইন ম্যানেজমেন্ট, বাতাস, পানি, ব্যথা, বাতাস, পানি, ব্যথা, তারপরে হচ্ছে আরো কয়েকটা পয়েন্ট আছে, মানে বাতাস, পানি, ব্যথা। নশা ভমিটিং ছিল তো, হ্যাঁ, কনফিউশন ছিল। নশা ভমিটিং, পোস্ট অপারেটিভ নশা ভমিটিং, পোস্ট অপারেটিভ নশিয়া ভমিটিং। আচ্ছা, বাতাস, পানি, ব্যথা, পোস্ট আর অপারেটিভ এনি নশিয়া ভমিটিং। কমপ্লিকেশন মনে হয়। আরেকটা জানি, আরো দুইটা পয়েন্ট আছে। আচ্ছা, ঠিক আছে, এই কয়টা পয়েন্ট হচ্ছে মানে মোটামুটি কয়টা পয়েন্ট এগুলো থাকবে, তাহলে এই কিওয়ার্ড গুলো দেখতে হবে। আচ্ছা, এরপর কোয়েশ্চেনটা দেখ যে অ্যানাটমিক্যাল কনসিডারেশন, নিউরেক্সিয়াল ব্লক যদি দিতে চায় তাহলে কোথায় শেষ হচ্ছে, যে ওই যে অ্যাডাল্টদের কত, বাচ্চাদের কত, বাচ্চাদের সোজা কথা আমি বলবো L3, বড়দের হচ্ছে L1 L2। আচ্ছা, এরপর 6 মান্থ বয় আন্ডারগো অ্যানেস্থেসিয়া, জেনারেল অ্যানেস্থেসিয়া, ইঞ্জুনিয়ার হার্নিয়া রিপেয়ার, ওই যে অ্যানালজেসিক অপশন, তাহলে যে কোনো অ্যানালজেসিক অপশন কিভাবে অ্যান্সার করতেছি, তাকে আমি ব্লক কি দিচ্ছি, তাকে আমি ওষুধ কি দিচ্ছি। প্রথমে লিখবো যে মাল্টি মোডাল অ্যানালজেসিয়া, এই কথাটা মানে পেইন ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাকে অবশ্যই অবশ্যই লিখতে হবে মাল্টি মোডাল অ্যানালজেসিয়া কথা, অ্যানালজেসিয়া। এই দুটো শব্দ না লিখে তুমি যত কিছুই লিখো না কেন, তোমার অ্যান্সারটা কখনোই ফুলফিল হবে না। আচ্ছা, এরপর আছে টনসিলেক্টমি। টনসিলেক্টমি ইন্ডিকেশন এগুলো আমি বাদ দিলাম। এরপর হচ্ছে মেইন কনসার্নটা কি, মেইন কনসার্ন ফর ব্লিডিং, ব্লিডিং তো আসলে মেইন কনসার্ন না, ম্যানেজমেন্ট আসলে ম্যানেজমেন্ট অফ পোস্ট অপারেটিভ ব্লিডিং ফলোইং টনসিলেক্টমি। আচ্ছা, ম্যানেজমেন্ট অফ পোস্ট অপারেটিভ ব্লিডিংটা কি, যদি একটা এখন এখন একটা বাচ্চা অপারেশন হয়েছে, অপারেশন হওয়ার পরে তাকে আমরা পোস্ট অপারেটিভ রুমে, আসলে পোস্ট অপারেটিভ রুমে না, দেখা যায় ওয়ার্ডে ফেলাই গেছি, যেটা এখন পেরিফেরিতে হয়, এখানেও ওই দিন মানে সপ্তাহখানেক আগে একটা বাচ্চা মারা গেছে, টনসিলেক্টমি না, এটা কি জানি হয়েছে, সার্কামসিশন না কি, না সার্কামসিশন না, টনসিলেক্টমি হয়েছে। ওই হওয়ার পরে অ্যাজ ইউজুয়াল হচ্ছে পরবর্তীতে এটা, ওখানে কোনো পোস্ট অপারেটিভ, ওই হসপিটাল নাকি কোনো পোস্ট অপারেটিভ রুমও নাই, তো বাচ্চা এরকম ওয়ার্ডে রেখে গেছে। তো পরবর্তীতে হচ্ছে টাং ফল ব্যাক করে বাচ্চা মারা গেছে, এই হলো অবস্থা। আচ্ছা, যাই হোক, এখন কি বলবো। আচ্ছা, এখন তাহলে প্রথম কথা হচ্ছে একটা বাচ্চার যদি ব্লিডিং হয়, পোস্ট টনসিলেক্টমি ব্লিডিং, আমি এটা বুঝবো কিভাবে, সে তো আর আমাকে এসে বলবে না, সে তো তখন নিজেই অর্ধেক ঘুম অর্ধেক জাগরণে আছে, তো তার হচ্ছে তার যে মনিটর গুলা লাগানো আছে, মনিটরের মধ্যে তার আমি দেখবো আমাদের অ্যাটলিস্ট বিপি তো আর লাগানো থাকে না, লাগানো থাকবে কি পালস রেট, তাহলে পালস রেট এখানে কি থাকবে, বেশি থাকবে, এবং প্যালোর, সেটাও আমরা আসলে দেখি না। আর হচ্ছে রেস্টলেসনেস, মানে বাচ্চা অস্থির থাকবে, কারণ সে তো শ্বাস নিতে পারতেছে না, তাহলে শ্বাস যেহেতু নিতে পারতেছে না সেহেতু সে অস্থির থাকবে, অস্থিরতার কারণে তার সিম্প্যাথেটিক রিয়াকশন বেশি থাকবে। এখন এই যে ব্লিডিং হচ্ছে, এখন বলছি ইম্পর্টেন্ট কনসিডারেশন, আরে ইম্পর্টেন্ট কনসিডারেশন তো পরে, মানে ব্যাপারটা হচ্ছে তোমার কতটুকু ব্লিডিং হয়েছে, কতটুকু গেছে, ব্লাড এয়ারওয়েতে আছে কিনা, এত কিছু বিষয় না, বিষয় হচ্ছে যদি এরকম একটা বাচ্চা, চিন্তা করো একটু,
যে একটা বাচ্চা ও টনসিলেক্টমি অপারেশন হয়েছে, অপারেশন পর পোস্ট অপারেটিভ তুমি দিছো, তোমার পোস্ট অপারেটিভের ডিউটি, তুমি পোস্ট অপারেটিভে গিয়ে দেখতেছো বাচ্চা অস্থির, তার হচ্ছে তার হচ্ছে ইয়া হয়েছে, কি বলে, অস্থির হয়েছে, তার হচ্ছে প্রচন্ড পরিমাণ ট্যাকিকার্ডিয়া হচ্ছে, তার হিস্ট্রি নিলে তার হচ্ছে টনসিলেক্টমি অপারেশন হচ্ছে। তোমার প্রথমে মাথায় আসবে যে কি হচ্ছে, এটা পোস্ট অপারেটিভ ব্লিডিং শুরু হয়েছে। ব্লিডিং শুরু করা যদি হয়, তখন ফার্স্ট যে কাজটা তোমাকে করতে হবে, তাকে হচ্ছে তার এয়ারওয়ে কে সিকিউর করতে হবে। এটা হচ্ছে তোমার আর এআরএস প্রসিডিউরের মধ্যে। তখন তুমি বেসিক লাইফ সাপোর্ট, অ্যাডভান্স লাইফ সাপোর্টে তাকে চলে গেলা। তাহলে তাকে কি করবা, তাকে তোমার হচ্ছে এয়ারওয়ে সিকিউর করবা। এখন এয়ারওয়ে সিকিউর করার পরে সে তো যেহেতু অলরেডি সেটা টনসিলেক্টমি হয়েছে, আমরা ধরে নিব যে তার একটা আইভি এক্সেস আছে। তাহলে আইভি এক্সেস থাকলে সেখানে আমরা ভলিউম রিসাসিটেশন করলাম, ব্লাড আনালাম। পরে প্রথম জিনিস হবে কি তোমার, প্রথম জিনিস হবে তাকে তুমি আরএসআই করে তাকে তুমি হচ্ছে এয়ারওয়েতে সিকিউর করে ফেলবা। এয়ারওয়ে সিকিউর করার পরে এরপর তুমি তাকে সাকশন দাও, তাকে তুমি তুমি সিনিয়র কল করো, তুমি অমুককে কল করো। এটা এটা হচ্ছে পরে। কিন্তু তোমার যে জিনিসটা প্রথমে মাথায় রাখতে হবে, পোস্ট টনসিলেক্টমি ব্লিডিং এ প্রথম যে ম্যানেজমেন্ট, সেটা হবে তাকে তার এয়ারওয়ে কে সিকিউর করা। তার এয়ারওয়ে সিকিউর করে এরপর তুমি বাকি কাজগুলা করো। কিন্তু এয়ারওয়ে সিকিউর না করে তুমি প্রথমে লিখলা ব্লাড আনতে পাঠাইলাম, প্রথমে লিখলা যে আমার ভলিউম রিসাসিটেশন করলাম, এগুলা কিন্তু তার, ইফ দেয়ার ইজ এনি হিস্ট্রি অফ অ্যাপনিয়া আর ইনহেলেশন ইন্ডাকশন উইদাউট মাসল রিল্যাক্সেশন ইজ রিকমেন্ডেড, মানে এত কিছু তোমার পরে, আগে তুমি পেশেন্টের মানে এয়ারওয়ে সিকিউর করো। বুঝে গেছে? এবং তাকে হচ্ছে এয়ারওয়ে সিকিউর করে কি কাজ করবো, এয়ারওয়ে সিকিউর করে, তাহলে আমি যদি চিন্তা করি, তাহলে আমি ফার্স্টে এয়ারওয়ে সিকিউর করলাম, তাকে 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 আমি রিইনটিউবেট করলাম। তাহলে রিইনটিউবেট কিন্তু ডিফিকাল্ট হবে, কিন্তু করতে তো হবে। তো রিইনটিউবেট করলাম, রিইনটিউবেট করার পরে তার তার আমি সাকশন দিলাম। সাকশন দিয়ে হচ্ছে আমি যতটুকু সম্ভব, আমার যদি ব্লাড ক্লট এয়ারওয়েতে চলে যায়, তাহলে সেটা আমি যতটুকু সম্ভব টেনে নিয়ে আসলাম। এরপরে তাকে আমি আইভি চ্যানেল দিন, তাকে আমি হচ্ছে ব্লাড ভলিউম রিসাসিটেট করলাম, ফ্লুইড দিয়ে শুরু করলাম এবং ব্লাড স্যাম্পল আনতে পাঠাইলাম। এবং আমার অবশ্যই সার্জনকে কল দিতে হবে। সার্জনকে কল দিয়ে হচ্ছে তাকে দিয়ে আবার হচ্ছে এটা রিওপেন করাতে হতে পারে। এটা হচ্ছে মূল জিনিসটা। এখানে এত কথার মধ্যে এই পাঁচটা জিনিস মনে রাখলে বাকি জিনিসগুলো আপনাতে চলে আসবে। বুঝতে পারছো? হুম, এটা একটু হেফাজত আনসারটা ঠিক করে নেব। না মানে এখানে মানে এখানে তো অনেক কিছু লিখছে যে ব্লাড, গলদ বাঁধা লিখে গেছে। হ্যাঁ, ব্লাড ক্রস ম্যানেজমেন্ট, এত কথার মধ্যে মূল জিনিসটা হচ্ছে তোমার লাইফ সেটেনিং এমার্জেন্সি, তোমার আগে জীবন বাঁচাইতে হবে, আগে শ্বাস দেওয়াইতে হবে, তারপর তুমি অন্য কিছু করো। আচ্ছা, এরপরে হুম, আসো হুম। যে ক্লেফট লিফ ক্লেফট প্যালেট রিপেয়ার। আচ্ছা, ক্লেফট প্যালেট, এটা ক্লেফট লিপ এন্ড ক্লেফট প্যালেট, এই জিনিসটার মধ্যে আহ এটা আমরা পড়ছিলাম হচ্ছে থেকে ডিএনবি থেকে। আমি ডিএনবির ছবিটাও দিয়ে দিব। হ্যাঁ, ডিএনবির ছবিটাও দিব। আর এটাও এটাও পড়তে পারো। মানে দুইটাই পড়ে তোমাদের কাছে যেটা ইজি মনে হবে সেটাই পড়বা। মানে এটাই পড়তে হবে বা ভিউ পয়েন্টই পড়তে হবে বা ডিএনবি পড়তে হবে, কোনোটাই নেসেসারি না। জিনিসটা কি আগে শুনে নাও। জিনিসটা হচ্ছে ক্লেফট লিপ এবং ক্লেফট প্যালেট হতে পারে তারা একসাথে আছে, হতে পারে তারা আলাদা আলাদা করে তোমার কাছে প্রেজেন্ট করতে পারে। এখন এই সময়ে মানে পেশেন্টের মানে ক্লেফট যদি কন্ডিশন থাকে, তাহলে তার সমস্যাটা কি হয়, তার হচ্ছে ঢোক গিলা, দম নেওয়া, শোনা, কথা বলা, এগুলো সবগুলোতেই হচ্ছে পেশেন্টের মানে ডিস্টারবেন্স থাকে। সে যখন কথা বলবে তখন তার কথাটা হচ্ছে, তার শব্দের আর্টিকুলেশন তো পরে মানে ইয়া হয় না, সে ঠিক মতো শুনতে পারে না। তাহলে একটা বাচ্চা যে, আমরা যে বাচ্চাগুলা হচ্ছে আহ ইয়া করি, কি বলে, ওই বিশেষ দিবসে আগে করা হইতো, ওগুলো তো অনেক ছোট ছোট বাচ্চা, তাহলে তাদের মূল সমস্যা হচ্ছে তারা ঢোক গিলতে পারে না, বা তাদের হচ্ছে রিকারেন্ট রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয়ে থাকে। আচ্ছা, তাহলে এই বাচ্চাগুলোর তাহলে মূল সমস্যা কি, মূল সমস্যা হচ্ছে তাদের তাদের হচ্ছে তারা যেহেতু ঢোক গিলতে পারতেছেন, তার মানে তাদের ফিডিং এর প্রবলেম হচ্ছে।